বা কখনো জানার চেষ্টা করেছেন কিনা আমি সেটা জানি না। তবে আজকে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা সম্পূর্ণভাবে 4C মেথডের উপরে। আর এই 4C মেথড ব্যবহার করে আহ, আমি নিজে কাজ করতেছি আউট অফ মার্কেট প্লেসে, এবং আপনি চাইলেই 4C মেথডটা মার্কেট প্লেসেও ব্যবহার করতে পারেন, ব্যবহার করে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। যেখানে ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে, আপনি এতদিনে যত ধরনের কাজ করেছেন অবশ্যই সেখানে 4C মেথডের প্রয়োগ ছিল, যার ফলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে। এবং 4C মেথডের যতগুলো বিষয় আছে তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ভ্যালু। আপনি আমাকে যতটা ভ্যালু দিবেন আমি আপনাকে ততটা ভ্যালু দিব। আপনি ক্লায়েন্টকে ভ্যালু দিতে শিখলে ক্লায়েন্ট আপনাকে ভ্যালু দিতে শিখবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে ভ্যালু দিচ্ছি কিভাবে? কারণ আপনাদেরকে হয়তো বলা হয়েছে যে এই ক্লায়েন্ট হান্টিংটা শিখলে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। এই যে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এই শব্দটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটাই আমরা আপনাকে দিয়েছি, যার ফলে আপনি এখন এই মুহূর্তে আমাদের সাথে এই ক্লাসে। আমরা যদি এই ভ্যালুটা আপনাকে না দিতাম তাহলে আপনি আসতেন না। আমি যদি আপনাদেরকে বলতাম যে 4C মেথডের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং শেখাবো, 4C মেথডের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং শেখাবো, এই যে কথাটা বললাম এটার মধ্যে কোন ধরনের ভ্যালু নাই। কি ভ্যালু আছে? শেখাবো, শেষ। শিখে কি হবে, শেখার পরে কি হবে, পরের যে কথাটা সেটাই হচ্ছে ভ্যালু। শেখার পর আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে খুব সহজে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। এই কথাটাই হচ্ছে ভ্যালু। আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করি অথবা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করি না কেন, সবসময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টকে আমাদেরকে ভ্যালু দিতে হবে। আপনি যদি ক্লায়েন্টকে ভ্যালু দিতে না পারেন তাহলে কোনোভাবেই পসিবল না ক্লায়েন্ট হান্টিং করা। আপনি কোনোভাবেই ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন না যদি ক্লায়েন্টকে আপনি ভ্যালু না দিতে জানেন। সো আমরা আজকে 4C মেথডের মাধ্যমে সমস্ত বিষয়কে জানার চেষ্টা করব, কিভাবে 4C মেথড কাজ করে, এই 4C মেথড ব্যবহার করে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, সমস্ত বিষয় জানা অজানা যত তথ্য আছে আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা যেটা জানেন সেটা আমার সাথে শেয়ার করবেন। এখানে ক্লাসের কোনো বিষয় না, এটা হচ্ছে আপনার সাথে আমি কথা বলবো, আপনি আমার সাথে কথা বলবেন, পরামর্শ, সাজেশন। ওকে, তাহলে আমি শুরু করছি। আমার এখানে একটু নেট সমস্যা, যার কারণে হয়তো কথাগুলো ঠিক করে পৌঁছাবেন আপনার কাছে, আর রেকর্ড থাকবে, প্রয়োজনে সেই রেকর্ডগুলো দেখে নেবেন। হ্যাঁ, আর যেহেতু নেটের সমস্যা একটু লেট হবে আমাদের বিষয়গুলো সামনে আসতে, তো একটু একটু বিরক্ত হবেন আশা করি। ওকে, আমরা যে 4C মেথডের কথা বললাম, সেই 4C মেথডের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরের ক্লায়েন্ট হান্টিং করা যায়। এবং এই 4C মেথডকে 4C, এই সি কে আপনি সি দ্বারা আপনি যে কোনো ওয়ার্ড তৈরি করতে পারেন। 4টা সি দিয়ে আপনি যে কোনো 4টা ওয়ার্ড তৈরি করতে পারেন। তবে আমাদের ফ্রিল্যান্সিং যারা করি, ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে 4টা ওয়ার্ড বেশি ইউজ করি আমরা। এক, ক্লায়েন্ট, কনভেন্স, কমিউনিকেশন, কস্ট। 4C আমরা কি কি পেলাম? ক্লায়েন্ট, ক্লায়েন্ট, কনভেন্স, কমিউনিকেশন, কস্ট। এই যে 4টা বিষয়, এই 4টা বিষয়, এই 4টা বিষয়কে কাজে লাগিয়ে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে খুব সহজে, খুব সহজে ক্লায়েন্ট হান্টিং করতে পারবো। এই যে আমি একটা ওয়ার্ড ইউজ করলাম এইমাত্র, খুব সহজে, এই ওয়ার্ডটা একটা ভ্যালু। আমি যখন বললাম খুব সহজে, আপনার মনের মধ্যে তখন প্রশ্ন জাগলো, হ্যাঁ ক্লাসটা আমাকে করতে হবে,
খুব সহজ হচ্ছে বলতেছে হয়তো ভালো। এই যে আমি খুব সহজ শব্দটা ইউজ করার ফলে আমি আপনাকে একটা ভ্যালু প্রোভাইড করলাম এই মাত্র। এই ভ্যালুটাই আমরা ক্লায়েন্টকে কিভাবে দিব সেটা আমাদের শেখাবে 4C মেথড। বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জি, বুঝতে মেসেজ পারছি। বলবেন সবাই। ওকে, যদি বুঝতে না পারেন তাহলে আমাকে প্রশ্ন করবেন যে ভাই এটা বুঝতেছি না, বা এটা আপনি কেন বললেন, বা এটা কিভাবে হয়, এই বিষয়গুলো আমাকে প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। ওকে, তো আমরা 4C মেথড, যে 4C, এই 4টা সি এর মিনিং জানলাম এই মাত্র। এই 4টা সি এর যে ওয়ার্ড সেটা আমরা জানলাম, ক্লায়েন্ট, কনভেন্স, কমিউনিকেশন, কস্ট। 4টা বিষয় আমরা জেনে ফেললাম। এবার এই 4টা বিষয়কে কিভাবে এক জায়গায় করে ক্লায়েন্ট হান্টিং করা যায় সেটাই আমরা আজকে শিখব। ওকে, এবার এই 4টা বিষয়কে কিভাবে এক জায়গায় করে ক্লায়েন্ট হান্টিং করা যায় সেটাই আমরা আজকে শিখব। ওকে, 1 minute ওয়েট। ওকে, দেখেন আমরা 4C মেথডের 4টা সি এর ভাইজান, যে আমি আসলে বুঝতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি যে আমাদের মানে যে আজকে যে ট্রেনিংটা, সেই ট্রেনিং এর টপিকসটা কি আসলে, মানে টপিকস কোন ক্লায়েন্ট বিষয়ের হান্টিং, উপরে মানে 4C ট্রেনিং মেথডের দেওয়া হচ্ছে? মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং। বুঝতে পারছেন? আমরা 4C মেথডের জি, না বুঝতে পারিনি ভাইয়া। ভাইজান, আমি আসলে বুঝতে চাচ্ছিলাম আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে 4C মেথডের মাধ্যমে কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করা যায় সেই বিষয়ের উপরে। আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে ক্লিয়ার? পারছি। জি। তো আমরা 4C যে বিষয়টা, সেটার 4টা ওয়ার্ড পাইছি, সেটা হলো কি, ক্লায়েন্ট, কনভেন্স, কমিউনিকেশন, কস্ট। ওকে, এখন ক্লায়েন্টের যে বিষয়টা, দেখেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন ক্যাটাগরির ফ্রিল্যান্সার বিভিন্নভাবে কাজ করে। কারণ আপনার তো মিনিমাম এই বিষয়টা জানা থাকা দরকার, বা জানা আছে যে আপনার ক্লায়েন্ট কারা, বা আপনি কোন ধরনের ক্লায়েন্টের কাজ করেন, আপনার কোন ধরনের ক্লায়েন্ট বেশি, এই বিষয়টা কিন্তু আপনারা সবাই জানেন, জানেন না? জানেন কি না? অ্যাকচুয়ালি আসলে অতটা ভালো জানি না, আবার জানি, দুটোই। এর কারণ হচ্ছে দেখা গেল যে যারা নতুন নিউ কামার,
আপনার ফ্রিল্যান্সিং এ বা ফাইবারে বা আপওয়ার্কে যেখানেই বলেন না কেন, তারা কিন্তু বিট করলে বিট পায় না। বা আমি উদাহরণ, আমিও পাইনি। হুম এর কারণ হচ্ছে গিয়ে দেখা গেল যারা পুরাতন, যারা অনেক আগে থেকে করে আসছে, তারা কিন্তু কোনো না কোনো একটা ওয়েতে কাজ পেয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে যে আপনার ইনকাম করে একবার মানে মার্কেট প্লেসটাকে তার দিকে মানে জমায়ে ফেলাইছে, সে হুম, কিন্তু আর পিছু পা হচ্ছে না। একটা $5 বিট কিন্তু সে $2 কাটতে পারে, তার সাহস আছে, সে কাজ উঠায় ফেলাইতে পারবে, তার আন্ডারে লোক আছে। বাট যারা নিউ কামার, তারা কিন্তু চিন্তা করে যে আসলে এই কাজটা আমি পারুম না মনে হয় $4। সে কিন্তু সাহস করে তারপরেও $3-4 দেয়, কিন্তু তার তার নিচেও পুরাতন যারা, যারা ওল্ড, যারা সিনিয়র, তারা কিন্তু কাজটা নিয়ে নেয়। অ্যাকচুয়ালি আসলে আচ্ছা, এই ক্ষেত্রে মানে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, সেই আচ্ছা, নুরুল ফিচারটা ইসলাম ভাই, আমি একটু বলি। নুরুল ইসলাম ভাই, জি আপনি একটু ক্লাস শেষে কথা বলেন, আমাদের ক্লাসটা শেষ হোক। জি 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 আচ্ছা, ঠিক ওকে। আছে। কারণ হচ্ছে যে ইনকাম করে একবার মানে দেখেন, মার্কেট প্লেসটাকে তার দিকে মানে একটু জমায়ে ফেলাইছে, সে কিন্তু আর কিছু করার কথাগুলো চেষ্টা রিপিট করে হচ্ছে না। কেন? কিন্তু সে $2 কাটতে পারে, তার সাহস আছে, সে কাজ উঠায় ফেলাইতে আচ্ছা, পারে। এখন ঠিক আছে। যারা নিউ কামার তারা ওকে, তো এই যে ক্লায়েন্টের যে বিষয়টা, আমরা যে ধরনের স্কিল নিয়ে কাজ করি, যেমন আমি বেসিক্যালি এসইও নিয়ে কাজ করি, ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করি। তো আমার জানা আছে যে আমি কোন ধরনের ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, কি ধরনের ক্লায়েন্টের আমি কাজ করব, এবং কোন লেভেলের ক্লায়েন্ট আমাকে কাজ দিবে। এই যে বিষয়টা আমি জানি, আমার কোন ধরনের ক্লায়েন্ট, কোন লোকেশনের ক্লায়েন্ট, এটা আমি জানি। কোন ক্যাটাগরির ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, এটা আমি জানি। এই জানাটাই হচ্ছে আপনাকে জানতে হবে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যেহেতু ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করি, আমার ক্ষেত্রে রিয়েল এস্টেট আছে, নন প্রফিট আছে, বিভিন্ন ক্যাটাগরির বার্বার শপ আছে, পেট ফুড আছে, এই ধরনের যে রিলেটেড ওয়েবসাইটগুলো, এরা আমাকে কাজ দিবে। তো যার ওয়েবসাইট আছে তারাই আমাকে কাজ দিবে। সেই জন্য আমাদেরকে শুরুতেই ক্লায়েন্টকে টার্গেট করে নিতে হবে। আমরা যে এখন ক্লায়েন্ট হান্টিং শুরু করব, শুরু করার আগে আমাকে অবশ্যই ক্লায়েন্টকে টার্গেট করে নিতে হবে যে আমি কোন ধরনের ক্লায়েন্টকে এই মুহূর্তে হান্টিং করব, এটা আমাকে টার্গেট করে নিতে হবে। আমি যদি টার্গেট না করি, তাহলে কি হবে যে আমি এখন গিয়ে বারবার শপের জন্য বারবার শপে লিড কালেক্ট করতেছি, এরপরে গিয়ে আমি হয়তো পেট ফুডের জন্য লিড কালেক্ট করব। একটা বারবার শপের করলাম, আর একটা পেট ফুডের, আর একটা রিয়েল এস্টেটের, আর একটা ধরেন আরো ক্যাটাগরি আছে ওয়েবসাইট, সেই ক্যাটাগরির ক্লায়েন্টকে আমি ক্লায়েন্টের লিড কালেক্ট করলাম। এই যে একটা হজবরলা তৈরি হইলো, এটা করা যাবে না। একটা নিয়মের মধ্যে থেকে আপনাকে ক্লায়েন্ট হান্টিং করতে হবে। ফাইবারে ধরে যারা মার্কেট প্লেসে কাজ করে, মার্কেট প্লেসের অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো আমরা মেনে কাজ করি। একটা রুলস যদি আমরা ভঙ্গ করি, ফাইবার আমাদের অ্যাকাউন্টকে ব্যান করে দেয়। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে আপনাকে কেউ ভাবে ব্যান করবে না, যে আপনার অ্যাকাউন্ট খেয়ে দিবে, অ্যাকাউন্ট নষ্ট করে দিবে, ডিসেবল করে দিবে, এরকম কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি, তাহলে আমাদের যে ভুলগুলোর কারণে ক্লায়েন্ট আমরা পাবো না, সেই ভুলগুলো আর হবে না। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এই জন্য প্রথমে আমাদের দরকার ক্লায়েন্টকে টার্গেট করা, যে আমরা কোন ধরনের ক্লায়েন্টকে এই মুহূর্তে হান্টিং করব, বা কোন ধরনের ক্লায়েন্টের লিড এই মুহূর্তে আমরা কালেক্ট করব। এরপর আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। এই যে গুগল, এটা একটা প্ল্যাটফর্ম। প্রথমে যখন আপনি টার্গেট করলেন যে আপনি কোন ধরনের ক্লায়েন্ট হান্টিং করবেন, যখন আমি টার্গেট করেই ফেললাম যে আমি বারবার সব যে ক্লায়েন্ট আছে, এদের যে ওয়েবসাইট আছে, এই রিলেটেড ওয়েবসাইটকে আমি টার্গেট করব এই মুহূর্তে। বারবার শপ, এটা হচ্ছে আমার টার্গেট ক্লায়েন্ট। আচ্ছা, আমি টার্গেট করে ফেললাম বারবার শপ। ওকে, এবার আমি টার্গেট করব যে আমি কোন প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে ক্লায়েন্ট হান্টিং করব।
তো যখন আমার স্কিল হচ্ছে ওয়েবসাইট এসইও বা আপনার স্কিল ডিজিটাল মার্কেটিং, আপনাকে কারা কাজ দিবে? যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, তারা কোথায় তাদেরকে কারা কাজ দিবে? যাদের ওয়েবসাইট আছে তারাই তো কাজ দিবে। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি এখন কি করলাম, টার্গেট ক্লায়েন্টকে টার্গেট করলাম, সেটা হচ্ছে বারবার শপ। এবার আমি প্ল্যাটফর্মকে নির্বাচন করব যে আমি কোন প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে ক্লায়েন্ট হান্টিং করব। সো বারবার শপ যদি আমি খুঁজতে যাই, আমি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাই, তাহলে কিন্তু হবে না। আমি বারবার শপ লিখে সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে আমাকে হয়তো কয়েকটা লিড দিবে, এরপর আর দিবে না। কিন্তু আমি যদি গুগলকে জিজ্ঞেস করি যে আমাকে বারবার শপের লিড দাও, গুগল আমাকে দিয়ে দিবে। এই জন্য আমাদেরকে ক্লায়েন্টকে টার্গেট করতে হবে, এরপরে কোন প্ল্যাটফর্ম থেকে আমার জন্য ক্লায়েন্ট হান্টিং করতে সুবিধা হবে, বা আমার যে টার্গেট নিশ আছে, আমার যে টার্গেট ক্লায়েন্ট আছে, এই ধরনের ক্লায়েন্ট কোন প্ল্যাটফর্মে বেশি থাকে, সেটা আমাকে বুঝতে হবে। আমার এসইওর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা হয় সেটা ধরেন আমি এখন গুগল থেকে ইয়া করব। আচ্ছা, এখানে যেহেতু সবাই ডিজিটাল মার্কেটার, সেই ক্ষেত্রে আমি যে এখন যে প্রসেস দেখাচ্ছি এসইওর ক্ষেত্রে, যে প্রসেস ক্লায়েন্ট হান্টিং এর জন্য, ডিজিটাল মার্কেটিং আর অন্যান্য যে প্রসেস, সেম প্রসেস। তো আপনাকে তো এরাই কাজ দিবে। আমার এই এসইওর জন্য যারা কাজ দিচ্ছে আমাকে, আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য এরাই আপনাকে কাজ দিবে। এর বাইরে কিন্তু কেউ আপনাকে দিবে না। আর এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, এটা ডিজিটাল মার্কেটিং এর বাইরের কিছু না। সো আমি প্ল্যাটফর্মকে নির্বাচন করে ফেললাম, সেটা হচ্ছে গুগল। আমি বারবার শপের রিলেটেড লিড কালেক্ট করবো, সেটা হচ্ছে গুগল থেকে। ওকে, সো আমার যে নিশটা সেটা হলো বারবার। বারবার হচ্ছে আমার নিশ এই মুহূর্তে। ওকে, এখন আসি যে আমি তো ক্লায়েন্টকে টার্গেট করে ফেললাম, প্ল্যাটফর্মকে নির্বাচন করে ফেললাম। এখন আমি কোন লোকেশনের ক্লায়েন্টের জন্য কাজ করব, কোন লোকেশনের লিড আমি কালেক্ট করবো এই মুহূর্তে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। এটা আমাকে টার্গেট করতে হবে। আপনি যদি এই মুহূর্তে ইউএস এর একটা লিড দিলেন, আবার যা নিলেন হচ্ছে ধরেন রাশিয়া, আবার ধরেন দুবাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে লিড নেওয়া শুরু করলেন আন্দাজে, তাহলে হবে না। কারণ দুবাই মার্কেট প্লেসের সাথে ইউএস এর মার্কেট প্লেস এক না ভাই। দুবাইয়ের যখন আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, দুবাইয়ের মার্কেট প্লেস মার্কেট আপনাকে রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। ইউএস এর ক্লায়েন্ট যখন আপনি হান্টিং করবেন, কমিউনিকেশন করবেন, ইউএস এর মার্কেট আপনাকে রিসার্চ করে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। আপনি বাংলাদেশের মার্কেট বুঝে যদি আপনি ইউএস এর ক্লায়েন্টের সাথে কাজ করেন বা কথা বলেন, সে আপনাকে কাজ দিবে না। কারণ বাংলাদেশের মার্কেট আর ইউএস এর মার্কেট এক না, এটা আপনাকে বুঝতে হবে। সো আমরা যখন ক্লায়েন্ট আর্নিং শুরু করব, আমাদের একটা লোকেশনকে আমরা টার্গেট করে নিব যে আমরা এই লোকেশনের ক্লায়েন্টের জন্য এখন এই মুহূর্তে কাজ করব। ওকে, সো আমরা ধরেন ইউএসএ টার্গেট করে নিলাম, শেষ। ওকে, এরপর আমরা আসি হচ্ছে কনফেন্স। ক্লায়েন্টকে যদি আপনি কনভিন্স না করতে পারেন, তাহলে আপনি কোনোভাবেই কাজ পাবেন না, সাফ কথা। আপনাকে অবশ্যই অবশ্যই ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। আমরা গার্লফ্রেন্ডে কি বলে পটাইছি, মানে পটাইতে হবে আর কি। আজকে ছেলেপেলে তো গার্লফ্রেন্ড পটায় না, গার্লফ্রেন্ড ওইভাবে পটাইতে হবে ভাই। আর যারা গার্লফ্রেন্ড পটাইতে এক্সপার্ট, তাদের জন্য এটা সহজ হবে। তো ক্লায়েন্টকে হচ্ছে কনভিন্স করতে হবে। আপনি যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে না পারেন, তাহলে কোনোভাবেই সম্ভব না। তো কনভিন্স করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমি শুরুতেই বলছি যে ভ্যালু।
আপনাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে গেলে বা মার্কেট যেখানেই কাজ করেন আপনি, একটা বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ক্লায়েন্টকে মনের ভুলেও কখনো আপনার সার্ভিসকে সেল করা যাবে না। দেখেন আমার হাতে এই মুহূর্তে একটা গ্লাস আছে, এই গ্লাসটা হচ্ছে অনেক দেখতে অনেক সুন্দর। হুম। ধরেন আমার সামনে একজন কাস্টমার, আমাকে এটা সেল করতে দেওয়া হয়েছে, আমি আমার ওই কাস্টমারকে বললাম যে ভাই গ্লাসটা নেন, আমি আপনার কাছে বিক্রি করবো, গ্লাসটা নেন। উনি আমার গ্লাসটা কিনবে? বলেন। আমি হুট করে যে তাকে বলতেছি ভাই আমার গ্লাসটা নেন আপনি, আমার গ্লাসটা আপনার কাছে আমি বিক্রি করবো, সে কি আমার গ্লাস কিনবে? আপনার কি মনে হয় কিনবে? বলেন বলেন, কথা বলেন। না না, কিনবে না, কিনবে না। আচ্ছা, না না। ওকে। তো আমাকে কি করতে হবে? আমি যদি গ্লাসটা সেল করতে চাই আমার ওই ক্রেতার কাছে, তাহলে আমাকে তাকে কনভিন্স করতে হবে। আমি যদি তাকে বলি যে ভাই দেখেন, আপনি তো বাসায় হচ্ছে কফি খাওয়ার জন্য অনেক ধরনের গ্লাস ইউজ করেন, আহ, আপনার বাসায় হয়তো অনেক ধরনের গ্লাস আছে কফি খাওয়ার জন্য। কিন্তু দেখেন আমার হাতে একটা গ্লাস আছে, এই গ্লাসটা আপনার বাসায় যে গ্লাসগুলো আছে তার থেকে বেটার কোয়ালিটি, এটার কোয়ালিটি খুবই ভালো, এবং সেই সাথে এইটার প্রাইস বাজারে যত ধরনের গ্লাস আছে তার চেয়ে কম। আপনি বাজারে যে গ্লাস আছে সেই গ্লাসের দাম দিয়ে আমার এই গ্লাস দুইটা কিনতে পারবেন। তো আমি কি করলাম কি, আমার যে কম্পিটিটর আছে তাকে একটু পচাইলাম প্রথমত, তারপরে তাকে কি একটা ভ্যালু দিলাম, কি ভ্যালু, যে আপনি বাজারে যে গ্লাসগুলো আপনি কেনেন সচরাচর, সেই গ্লাসের টাকা দিয়ে এই ধর এই গ্লাসটা দুইটা কিনতে পারবেন, কিন্তু তাদের থেকে সেই গ্লাসগুলো থেকে এই গ্লাসের কোয়ালিটি আরো বেটার। এই যে আমি তাকে একটা ভ্যালু প্রোভাইড করলাম, তার ফলে কি হবে, সে আমার গ্লাসটা সম্পর্কে জানতে চাইবে, যে আসলে ভাই গ্লাসটার মধ্যে কি আছে, আসলে এত কোয়ালিটি ভালো কিভাবে বলতেছেন। এই যে আমার সাথে কমিউনিকেশন তার শুরু হইলো, এক পর্যায়ে গিয়ে সে আমার গ্লাসটা কিনবে। আর এই কেনার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমি আমার ক্রেতাকে ভ্যালু দিছি। সেম ভাবে আপনাকে ক্লায়েন্টকে ভ্যালু প্রোভাইড করতে হবে। কখনোই সার্ভিস সেল করা যাবে না, আপনি ভ্যালু সেল করেন যত ইচ্ছা, যেভাবে পারেন ভ্যালু সেল করতে, আপনাকে ভ্যালু সেল করতে হবে। এখন আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়াটা সহজ, আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়াটা সহজ, তবে এই পাওয়ার আগের যে কাজগুলো সেগুলো কঠিন। অনেক বড় একটা লম্বা প্রসেসের মাধ্যমে আপনি একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন। আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য প্রসেসটা অনেক লম্বা, অনেক প্রসেসের মাধ্যমে আপনি একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন, এবং তারপরে সে আপনাকে কাজ দিবে কিনা দিবে সেইটা নির্ভর করবে আপনার কমিউনিকেশনের উপরে, আপনার ক্লায়েন্টকে আপনি কতটুকু ভ্যালু দিলেন সেটার উপরে। আর এটা আমাদের 4C মেথড শেখাবে, যে কিভাবে ক্লায়েন্টকে ভ্যালু দিতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, এই বিষয়টা আমাদেরকে 4C মেথড শেখাবে। ওকে, এরপর আসি। দেখেন, আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি, কথা বলার সাথে সাথেই কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয় না, দেয় কি? দেয় না। আমি আজকে ধরেন কারোর সাথে কথা বললাম, ধরেন আলামিন ভাই, আপনাদের আপনাদের মেন্টর যিনি আলামিন ভাই, ওনাকে আমি চিনি হচ্ছে 1 সপ্তাহ হয়েছে সম্ভবত। আচ্ছা, ওনাকে যখন আমি প্রথম চিনলাম, ওনার সাথে যখন আমার প্রথম কথা হলো, তখন আমি ওনাকে সালাম দিয়ে সুন্দর মতো কথা বলছি। আচ্ছা, এই যে 1 সপ্তাহ ওনার সাথে আমার কথা বলা হচ্ছে, দিনে একটা দুটো SMS হয়তো করে আমাকে, আমিও করি, এই যে ওনার সাথে আমার একটা কমিউনিকেশন হচ্ছে। এটা কি একদিনে হয়েছে? না, একদিনে না।
এটা আস্তে 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 হয়তো আরো বৃদ্ধি পাবে। আর এই কমিউনিকেশনটা কেন হয়েছে? কারণ আলাইন ভাই আমাকে একটা ভ্যালু প্রোভাইড করছে, যার কারণে আমি তার সাথে কমিউনিকেশন করতেছি। আমাকে যদি আলাইন ভাই একটু ভ্যালু না দিত, তাহলে আমি হয়তো আজকে আপনাদের এই ক্লাস পর্যন্ত আসতাম না। আলাইন ভাই আমাকে একটা ভ্যালু দিছে, যার কারণে আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি। সো ভ্যালুটা হচ্ছে সবচেয়ে আগে। ওকে, তো ধরেন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, কিন্তু ক্লায়েন্ট কোনোভাবে আপনাকে কাজ দিবে না, কোনোভাবেই দিবে না, কাজ আপনাকে দিবেই না, আপনাকে সে মানে কোনোভাবেই পছন্দ করতেছেন না, আপনাকে কাজই দিবে না সে। এবার আমাকে কি করতে হবে? আমি তাকে একটা ফ্রি সার্ভিস প্রোভাইড করব, ফ্রি সার্ভিস। এখন আপনার হয়তো মনে হতে পারে যে কি ভাই, $100 কাজ ফ্রিতে দেব? ভাই দিতে হবে আপনাকে। আপনি যদি কিছু পেতে চান, অবশ্যই কিছু দিতে হবে আপনাকে, না দিলে হবে না। আমি হয়তো এখন মানে কাজের থেকে কথা বেশি বলতেছি, এই কথাগুলো আপনার জন্য অনেক ভালো। আপনি যদি একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে অনেক বেটার হবে আপনার। ফ্রি সার্ভিস, আপনাকে অবশ্যই একটা ফ্রি সার্ভিস প্রোভাইড করতে হবে, ক্লায়েন্টকে অফার করতে হবে। সেটা কখন? যদি আপনাকে কাজ না দিল ক্লায়েন্ট, প্রথম অবস্থায় কথা বলার পরে ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করতেছেন, তারপরে আপনাকে সে কাজ দিচ্ছে না, এরপর আপনি কি করবেন? ওনাকে একটা ফ্রি সার্ভিস প্রোভাইড করবেন। দেখেন আপনাদের এলাকায় বা আমার এলাকায়, আপনার এলাকায় হয়তো আপনারা যারা গ্রামে বসবাস করেন অথবা গ্রামে এই মার্কেটিংটা বেশি চলে, সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে গ্রামে ঘুরে ঘুরে কিছু হচ্ছে ব্যবসায়ী আছে যারা লাইট সেল করে, সেই লাইটের সাথে একটা জুতা ফ্রি দেয়, একটা মগ ফ্রি দেয়, আর একটা হচ্ছে ঝুড়ি ফ্রি দেয়। এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমার কাছে খুব ভালো লাগে। 100 টাকায় একটা লাইট নিলে 3টা জিনিস ফ্রি। এই যে 3টা জিনিস যে ফ্রি দিচ্ছে আমাকে, ওইটাই হচ্ছে ওর মার্কেটিং স্ট্র্যাটেজির একটা ভ্যালু, আমাকে ভ্যালু দিচ্ছে। এই ফ্রিটাই হচ্ছে, ওই যে 3টা জিনিস ফ্রি দিল, ওইটা আমাকে ভ্যালু দিচ্ছে। কারণ বাজারে যদি আপনি একটা লাইট কিনতে চান, সর্বনিম্ন হলেও 200 টাকা, সেখানে সে আমাকে একটা লাইট 100 টাকায় দিচ্ছে। সাথে দেখেন হচ্ছে একটা মগ দিচ্ছে, এক জোড়া জুতো দিচ্ছে, এবং একটা ঝুড়ি দিচ্ছে। তো আমি 100 টাকায় লাইট পাইলাম, আরো 3টা জিনিস ফ্রি পাইলাম। আচ্ছা, এরপর সে কি করে? সে আমাকে বলে যে আমি কিন্তু আর কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ এখানে থাকবো, অল্প কিছুক্ষণ, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আপনারা যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে আমার মাইকের নিকট এসে হাজির হন। না, আমি এখানে বেশিক্ষণ থাকবো না। দেখেন সে কিন্তু আমাকে একটা ভ্যালু দিচ্ছে অলরেডি, দেওয়ার পরে কি বলতেছে? আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো, আপনি চাই যদি নিতে চান তাহলে এখনই আসেন, দ্রুত আসেন। এই যে আমাকে ভ্যালু দিয়ে আবার আমাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু ছেড়ে যাবে না উনি, উনি আমাকে বলতেছে যে আমার কাছে তুমি তাড়াতাড়ি আসো। এটাকে বলে ফোমো মার্কেটিং। সো এই ফোমো মার্কেটিং এর একটা বিষয়কে আমরা ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে ব্যবহার করবো, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। ক্লায়েন্ট যখন আমাদেরকে প্রথম অবস্থায় কোনোভাবে কাজ দিতে রাজি হবে না, তখন আমরা একটা ফ্রি সার্ভিস ক্লায়েন্টকে অফার করব। এখন সেটা কিভাবে অফার করব? দেখেন, আহ, আমি যদি কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছি, ধরেন 20 দিন হয়ে যায়, 20 দিন হচ্ছে তার সাথে আমি শুধু কথাই বলতেছি, কাজ দিচ্ছে না, কিন্তু শুধু কথা বলতেছি। আমি যদি এখন তাকে ফ্রি সার্ভিস প্রোভাইড করতে চাই, আমি যদি আজকে আমার তার সাথে শেষ কথা হয়েছে, সে আমাকে কাজ দিবে না, আজকে শেষ হয়েছে এই মুহূর্তে, কারণ কালকে সকালেই যদি আমি তাকে ফ্রি সার্ভিস অফার করি, সে কিন্তু ওটা গ্রহণ করবে না। কারণ কি জানেন? সে ভাববে, ক্লায়েন্ট ভাববে যে আমি হয়তো পেইড সার্ভিসটা নিতে চাই না, যার কারণে কালকে নিষেধ করে দিলাম, আজকে আবার ফ্রি সার্ভিস নিয়ে আসছে। দেখেন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আমার ক্লায়েন্ট হার্ডিং কোর্সটা
3,000 টাকা করে কোর্স ফি পেইড। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে আজকে বললাম। কালকে আমি বললাম যে আসেন ভাই, ক্লায়েন্ট হান্টিং কোর্স সম্পূর্ণ ফ্রি। আপনারা কি ভাববেন যে ফয়সাল ভাইয়ের আসলে ক্লায়েন্ট হান্টিং এ কোনো পেইড স্টুডেন্ট হয় নাই, কোনো কাজের না, তার কারণে আজকে আবার ফ্রি দিছে, এইটাই বলবেন আপনারা। সো আমাদেরকে কি করতে হবে, যখন কোনোভাবে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতেই পারলেন না যে না, অনেক কিছুদিন ভ্যালু দিলেন, তারপরেও ক্লায়েন্ট কোনোভাবেই রাজি না আপনাকে কাজ দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্লায়েন্টকে কিছুদিনের জন্য ছেড়ে দিতে হবে। ধরেন 1 সপ্তাহ, 1 মাস, আপনি 1 মাস ছেড়ে দেন, সমস্যা নাই। আপনি 1 মাস পরে সেই ক্লায়েন্টকে একটা ফ্রিতে সার্ভিস অফার করেন। এখন সেটা কিভাবে? এখন আপনি যদি বলেন যে আমি আপনাকে একটা আপনার জন্য ফ্রিতে কাজ করতে চাই, তাহলে হবে না। আমি আপনার জন্য ফ্রিতে কাজ করতে চাই, তাহলে হবে না। দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে আমি আপনাকে ফ্রিতে ক্লায়েন্ট হান্টিং শেখাবো, ফ্রিতে, ধরেন একজন ব্যক্তিকে আমি বলতেছি পার্সোনালি যে আমি আপনাকে ফ্রিতে ক্লায়েন্ট হান্টিং শেখাবো, তখন আপনি আমাকে ভ্যালু দিবেন না। কারণ কি? এ, কোথাকার কি আসছে না আসছে, আমাকে ফ্রিতেই ক্লায়েন্ট হান্টিং শেখা খায় দেখা কাম নাই, ওনার কাছে আমার ক্লায়েন্ট হান্টিং শেখা লাগবে। আপনি কিন্তু ওই সময়টাতে আমার সাথে আমার ক্লাস করবেন না, বা আমার কোর্সটাও আপনি করবেন না। কিন্তু আমি যদি প্রথমে আপনাকে একটা ভ্যালু দেই, ভ্যালু দেওয়ার পরে আমি যদি ধরেন আমাদের এই কোর্সটাই ক্লায়েন্ট হান্টিং যে কোর্সটা, এটা যদি আমরা আরো 1 মাস 2 মাস পরে পেইড করে দিই, তারপর আপনি করবেন, কারণ আপনি একটা ভ্যালু পাচ্ছেন এখান থেকে, আপনি করবেন। আমাদের পেইড কোর্সই করবেন, এই ক্লায়েন্ট হান্টিং কোর্সটা পেইড করবেন আপনি এক সময়। আপনি না করলেও আপনার ফ্রেন্ড সার্কেল, অন্য ফ্রিল্যান্সাররা করবে এটা। তো আমরা ক্লায়েন্টকে এইভাবে ফ্রি সার্ভিস দিব যে ধরেন আজকে আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের শেষ কথা হয়েছে, আমরা ক্লায়েন্টকে আর কোনো ডিস্টার্ব করব না। আমরা ক্লায়েন্টকে একটা ফ্রি সার্ভিস প্রোভাইড করব, সেটা হচ্ছে 1 মাস, 15 দিন, 20 দিন পরে। সেটা কিভাবে? দেখেন, অনেক সময় অনেক ধরনের জায়গায় বিভিন্ন লোকেশনে ডে থাকে, বিভিন্ন ডে থাকে, কিন্তু ডে থাকে না, থাকে। যেমন বাংলাদেশে অনেক সময় অনেক ডে আছে, এরকম পৃথিবীর সব দেশে ডে আছে, একটা না একটা ডে আছে। আপনাকে শুধু একটু খেয়াল রাখতে হবে যে কোথায় কি ডে আছে। এই জন্যই আমাদেরকে লোকেশনটা টার্গেট করে নিতে হয়। শুরুতে আমরা লোকেশনকে টার্গেট করে নিই। এখন আমি ধরেন ইউএস এর লোকেশনের ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, 1 মাস পরে তাদের ধরেন যে ক্রিসমাস হচ্ছে না, তাদের তো ক্রিসমাস, এই যে একটা ডে, আমি এই সময়টাতে তাকে বললাম যে তোমাদের ক্রিসমাস উপলক্ষে আমার সমস্ত ক্লায়েন্টের জন্য আমি একটা ফ্রি সার্ভিস অফার করতেছি, তুমি কি এটা গ্রহণ করতে চাও? ও আচ্ছা, সেটা ক্লাস হবে না। আচ্ছা, তো আমাদেরকে ক্লায়েন্টকে এইভাবে ফ্রি সার্ভিসটা প্রোভাইড করতে হবে যে আমার লোকেশনে আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমার বাংলাদেশে আজকে আহ, একটা ডে চলতেছে, এই ডে উপলক্ষে আমার সমস্ত ক্লায়েন্টের জন্য আমি একটা ফ্রি সার্ভিস অফার করতেছি, তুমি কি চাবে ফ্রি সার্ভিসটা গ্রহণ করতে? তখন ক্লায়েন্ট আপনার ফ্রি সার্ভিসটা গ্রহণ করতে ইচ্ছুক হবে, কারণ সে অনেকদিন পর আপনি তার সাথে আবার কমিউনিকেশনে গেছেন, আবার কথা বলতে গেছেন, গিয়ে আপনি তাকে ফ্রি সার্ভিস অফার করতেছেন একটা ডে উপলক্ষে। তখন আপনার ক্লায়েন্ট, সেই যে টার্গেটেড ক্লায়েন্টটা, সে আপনার ফ্রি সার্ভিসটা গ্রহণ করবে। গ্রহণ করার পরে ধরেন আপনি তাকে ফ্রি সার্ভিসটা দিলেন, দেওয়ার পরে আপনি ধরেন তাকে ফ্রি সার্ভিস দিলেন, দেওয়ার পরে আপনাকে সে কাজ দিচ্ছে না, 1 মাস 2 মাস কাজ দিল না, তার মানে কি আপনি হতাশ হবেন? না, কখনোই না। দেখেন, আমি আপনাদের একটা বাস্তব জিনিস দেখাই। আমি যাচ্ছি আমার ইনস্টাগ্রামে, এখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। আমি প্রথমে বলছি যে নেট স্লো, একটু সমস্যা হবে আমাদের সাবজেক্ট গুলো সামনে আসতে।
আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন নাকি বিরক্ত হচ্ছেন যে শুধু কথাই বলতেছে, কাজ দেখাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারতেছি। বিরক্ত হচ্ছেন কেউ? না না মনে হয় না। না স্যার। ইনবক্স করেন, না না ইনবক্সে না বলেন, না না ইনবক্সে। কেউ বিরক্ত হলে না, আমরা বলেন কেউ যে বিরক্ত হচ্ছি আমি না। বিরক্ত হচ্ছি ভাই, আপনার এই ওয়াজ মাহফিল আমি শুনবো না। ভালো লাগতেছে। ওকে, ওকে, যাক আলহামদুলিল্লাহ, সবাই যোগ দিয়ে শুনতেছে, আমার ভালো লাগলো শুনে। আচ্ছা, একটু লেট হচ্ছে। হুম, আচ্ছা আমি আপনাদেরকে আমার টেলিগ্রামে নিয়ে যেতে হবে। হুম, দেখেন এই এখানে একটা ক্লায়েন্টের আমি কাজ করতেছি, রানিং রানিং কাজ করতেছি ওনার। তো এই এনার সাথে আমি কথা বলে, এটা হচ্ছে আমার ইনোভেটিভ আইটিতে হোক, ইনস্টাগ্রাম আসুক, তো ওই ক্লায়েন্টটাকে আমি 24 সালের 5 অক্টোবর ওনার সাথে আমি কমিউনিকেশন শুরু করি। আমি হয়তো 1 তারিখ 2 তারিখে হচ্ছে ওনার লিডটা কালেক্ট করি। লিডটা কালেক্ট করার পর ওনার সাথে 5 অক্টোবর থেকে আমি কমিউনিকেশন শুরু করি। আপনি ইনস্টাগ্রামটা আসলে আমি দেখাবো। ওনাকে আমি যতবার অফার করছি, ওনাকে যত ভ্যালু দিছি আমি, তারপরে উনি আমাকে বারবার বলছেন নো থ্যাঙ্কস, নো মোর, কোনো প্রয়োজন নাই তোমার সার্ভিসের, আমার কোনো প্রয়োজন নাই। মানে উনি আমার সার্ভিসটা নেবেই না, কিন্তু আমি তো নাসর বান্দা, কেন নিবে না সার্ভিস? আমার নিতেই হবে। এরপর আমি ওনাকে একটা ফ্রি সার্ভিস প্রোভাইড করেছিলাম কিওয়ার্ড রিসার্চের, যেটা নিয়ে উনি কাজ করছেন এবং ভালো একটা ফলাফল পাইছেন। আপনি যখন ফ্রিতেই কাজ করবেন, ফ্রি সার্ভিস দিবেন, তারপর আপনি চেষ্টা করবেন সবচেয়ে বেটার কাজটা তাকে, ক্লায়েন্টকে উপহার দেওয়ার জন্য। ক্লায়েন্ট যেন ফ্রি কাজে আপনার সন্তুষ্ট হয়ে যায়, যে হ্যাঁ ফ্রিতে আমাকে এত সুন্দর একটা কাজ করে দিচ্ছে, এত ভালো কাজ করে দিচ্ছে আমার জন্য, যদি আরো পেড দেই ওকে, যদি আমি কিছু টাকা দেই তাহলে তো আরো ভালো করবে। তো সেই ক্লায়েন্ট যাকে আমি ফ্রি সার্ভিস প্রোভাইড করলাম, এবং তিনি আমাকে, তারপরেও আমি তাকে কয়েকবার বলেছি যে আপনার ওয়েবসাইটে এই সমস্যা, ওয়েবসাইটে ইরর আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, ব্যাকলিংক গুলো স্প্যাম হয়ে গেছে, এই বিষয়গুলো আমি ওনাকে বললাম। তারপর বলছে না, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ওনার হচ্ছে একটা মাইন্ড ট্রেডিং ওয়েবসাইট আছে, যেখানে উনি হচ্ছে ব্লগ লিখে ব্লগিং করে। তো শেষমেশ উনি আমাকে গত 3 দিন আগে, 3 দিন বা 4 দিন, হ্যাঁ এরকমই, রাতে আমাকে ইমেল করলো। ইমেল করে বলতেছে যে আমি তোমাকে কাজটা দিতে চাই, আমার জন্য তুমি একটু আমার ওয়েবসাইটটাকে তুমি র্যাঙ্ক করে দাও। তো আমি তখন থেকে ওনার কাজটা করতেছি। তাহলে দেখেন 24 সালের 5 অক্টোবর, আর আজকে জানুয়ারি মাসের, ধরেন আমাকে সম্ভবত আজকে কয় তারিখ, 17 তারিখ, আমাকে হয়তো 9 তারিখ বা 10 তারিখ কাজটা দিছে, ওনার সাথে কথা বলে 10 তারিখ কাজটা আছে, তাহলে কয় মাসের গ্যাপ? অক্টোবর, নভেম্বর, প্রায় 3 মাসের। এই যে এতদিন পরে সে আমাকে এসে কাজটা দিল, তার মানে কি? আমি তাকে, সে আমার থেকে একটা ভ্যালু পাইছে, হ্যাঁ মোটামুটি 4 মাস সে আমার থেকে একটা ভ্যালু পাইছে। পাওয়ার পরে সে, আমি তাকে একটা ফ্রি সার্ভিস অফার করছিলাম, সেটা সে গ্রহণ করছে, আমি তাকে কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছিলাম, দেওয়ার ফলে সে একটা ভালো রেজাল্ট পাইছে। পাওয়ার পরে সে আমাকে, তারপরেও নো মোর, নো নো থ্যাঙ্কস, কোনো দরকার নেই, সে কাজ দিবেই না, তারপরেও সে আমাকে এই যে জানুয়ারি মাসে এসে কাজটা দিল। আপনাদের যা বলার এই যে ইনবক্স আছে, ইনবক্সে বলবেন, কথা বলবেন। কি ব্যাপার, ইনস্টাগ্রাম আসে না কেন? আচ্ছা, এটা আসতে
আসতেছে না, না আসলে আমরা পরে পরবর্তী ক্লাসে দেখবো। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এরপর আমরা তো ফ্রি সার্ভিসটা অফার করা শিখলাম, তাই না? আমাদের কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিল না প্রথম অবস্থায়, তারপর আমরা তাকে একটা ফ্রি সার্ভিস অফার করলাম। কিভাবে ফ্রি সার্ভিসটা অফার করতে হয় সেটা আমরা শিখলাম, যে যে কোনো একটা ডে কে সামনে রেখে ক্লায়েন্টকে আমরা বলবো যে আমার এই লোকেশনে এই ডে উপলক্ষে বা তোমার লোকেশনে এই ডে উপলক্ষে আমি আমার সমস্ত ক্লায়েন্টের জন্য এই সার্ভিসটা ফ্রিতে অফার করছি, তুমি কি গ্রহণ করতে চাও কিনা। তখন ক্লায়েন্ট অবশ্যই সেটা গ্রহণ করবে। ওকে, এরপর আসি কমিউনিকেশন। ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে আউট অফ মার্কেট প্লেস বলেন অথবা মার্কেট প্লেস বলেন, আপনার যদি কমিউনিকেশন স্কিলটা ভালো না হয় তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ক্লায়েন্ট করতে পারবেন। সো আপনাকে, আচ্ছা ফাতেমা ইসলাম আপু, আপনি কি কিছু বলবেন? আপনার যদি কিছু বলার থাকে এসএমএস এ বলবেন। রাইট। কমিউনিকেশন আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, প্রথমে কি বলে ক্লায়েন্টকে এসএমএস দিতে হবে, কি ধরনের এসএমএস দিলে ক্লায়েন্ট রাজি হবে, কি ধরনের এসএমএস দিলে ক্লায়েন্ট আমার সাথে কমিউনিকেশন করা শুরু করবে, এই বিষয়টা আপনাকে শিখতে হবে। তো আমরা শিখবো 4C মেথড আপনাকে A to Z শেখাবে ক্লায়েন্ট হান্টিং এর। এরপর আমরা তো কমিউনিকেশন করলাম, কমিউনিকেশন শেষ করার পর আমাদের টার্গেট প্ল্যাটফর্ম। এখন টার্গেট প্ল্যাটফর্মটা কি সেটা আগে বুঝাই। এখন ধরেন আপনার যারা ডিজিটাল মার্কেটার আছেন, যারা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড এসব নিয়ে কিছু, মার্কেটারের কাজই তো এটা, মার্কেটিং করা। যারা এসব নিয়ে কাজ করে, আপনাকে আমি একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনার যে টার্গেট ক্লায়েন্ট গুলো আছে, তারা কোন মিডিয়াতে বা কোন প্ল্যাটফর্মে বেশি অ্যাক্টিভ থাকে বলেন। আপনারা যারা ডিজিটাল মার্কেটার আছেন তাদের ক্লায়েন্ট কোন মার্কেট প্লেস বা কোন প্ল্যাটফর্মে, কোন সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ? আচ্ছা, ফেসবুক। আচ্ছা, এখন বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন স্কিলের, বিভিন্ন ক্যাটাগরির ক্লায়েন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে পারে। এই যে ক্লায়েন্ট কোথায় অ্যাক্টিভ থাকে, আপনার টার্গেটেড ক্লায়েন্ট, সেটা আপনাকে নির্বাচন করতে হবে। এখন আমার ক্লায়েন্ট যদি থাকে অ্যাক্টিভ ফেসবুকে, আমি যদি তার সাথে কমিউনিকেশন করার জন্য যাই লিঙ্কডইনে, তাহলে তো হবে না, কারণ আমার ক্লায়েন্ট অ্যাক্টিভ হচ্ছে ইউটিউবে, সরি ফেসবুকে। আমি যদি লিঙ্কডইনে যাই ক্লায়েন্টকে এসএমএস দিই, তাহলে তো হবে না, ক্লায়েন্ট ওখানে অ্যাক্টিভ নাই। আপনার টার্গেটেড ক্লায়েন্ট গুলো যেখানে অ্যাক্টিভ বেশি সেইখানে আপনি যান, সেইখানে গিয়ে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন, সেইখানে কথা বলেন। হযবরল ভাবে তো আর ক্লায়েন্ট হান্টিং করা যাবে না, কমিউনিকেশন করা যাবে না। আপনি ফেসবুকে এসএমএস দিলেন, ইনস্টাগ্রামে এসএমএস দিলেন, লিঙ্কডইনে এসএমএস দিলেন, মগের মূল্য। মানে যেখানে পাচ্ছেন ক্লায়েন্ট সেখানেই আপনি একদম ক্লায়েন্টের একদম বিরক্ত করতেছেন। না, এটা করা যাবে না। আপনি একটা প্ল্যাটফর্মে ক্লায়েন্টকে বিরক্ত করেন, সব প্ল্যাটফর্মে ক্লায়েন্টকে বিরক্ত করার কিছু নাই। আমরা মনে করি যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দিচ্ছি, ফেসবুক থেকে দিলাম, ইনস্টাগ্রাম আমাকে দেখবে তাড়াতাড়ি। না, ক্লায়েন্ট বিরক্ত হবে, তখন বিরক্ত হয়ে আপনাকে ব্লক করবে বা আপনার এসএমএস আর কোনো রেসপন্সই দিবে না, সিনই করবে না আপনার এসএমএস। এটা করা যাবে। আমাদের সেই জন্য টার্গেট করতে হবে যে আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে তারা কোন প্ল্যাটফর্মে বেশি অ্যাক্টিভ, সো আমরা সেই প্ল্যাটফর্মেই যাব। ওকে, তো আমরা যেটা ডিজিটাল মার্কেটিং করি তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ থাকে। হচ্ছে যে অনেকে বললো এখানে যে লিঙ্কডইন, টেলিগ্রাম, ফেসবুক এখানে বলতেছে। তো আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি, আর বারবার সব, এরপর হচ্ছে প্রোডাক্ট বেস যে ওয়েবসাইট গুলো আছে তাদেরকে নিয়ে আমি বেশিরভাগ কাজ করি। সো আমার ক্লায়েন্ট বেশিরভাগ অ্যাক্টিভ থাকে ইনস্টাগ্রাম। তো আমি এখন কি করলাম, কমিউনিকেশন করার জন্য, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য একটা টার্গেট প্ল্যাটফর্ম নির্বাচন করলাম, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেশন হলো, সব কিছু হয়ে গেছে অলরেডি। এখন ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার সার্ভিসের প্রাইস কেমন।
তোমার সার্ভিসের প্রাইস কেমন। এখন এই যে প্রাইসিং এর যে বিষয়টা, এটা যদি আপনি ঠিকভাবে বলতে পারেন তাহলে কাজ পাবেন, না হলে পাবেন না। কারণ প্রত্যেকটা বিষয় আপনাকে সঠিকভাবে আগাইতে হবে, সঠিকভাবে চিন্তা করে আগাইতে হবে। আপনি আন্দাজে যদি আগান তাহলে হবে না, সঠিকভাবে আগাইতে হবে আপনাকে, একদম ভেবেচিন্তে পা ফেলতে হবে। এখানে একটা ভুলও করা যাবে না, হয়তো ভুল করলে আপনাকে কেউ ধরবে না, কিন্তু আপনার ভুল করা যাবে। এখন ধরেন আহ, আমার একটা ক্লায়েন্ট, আমি আমার গ্লাসের কথা বলি, আমি আমার হাতে গ্লাসটা বিক্রি করব। তো আমার একটা বড় লোক ক্লায়েন্ট আছে, আমি দেখলাম যে সে অনেক বড় লোক, আমি তাকে দেখে বুঝতেছি। এখন আমি গিয়ে তাকে বললাম, স্যার আমাদের এই গ্লাসটার দাম 20 টাকা, তো আপনি কি নিবেন এই গ্লাসটা, এই গ্লাসের এত ভালো কোয়ালিটি, এই আছে সেই আছে, অনেক কিছু বললাম। এখন যার কোটি কোটি টাকা, সে কি আমার 20 টাকার গ্লাস কিনবে? আমার এই গ্লাসের মধ্যে সোনা থাক, তারপরে ও কিনবে না, কারণ ওর তো একটা লেভেল আছে। ও কি বাজার থেকে এই যে 20 টাকা দামের গ্লাস কিনবে? ও যাবে কোথায়? ও যাবে সুপার শপে, যায় একটা ভালো গ্লাস কিনবে। আমার এই 20 টাকার গ্লাস সে নিবে না, যতই ভালো আমার কোয়ালিটি হোক। সোনা, এর মধ্যে সোনা দিয়ে মোড়ানো আছে, তার ভিতরে সোনা আছে। আমি বললাম, স্যার এর ভিতরে সোনা আছে, আপনি নেন 20 টাকা দাম। নিবে না, কারণ এই গ্লাসটা তার লেভেলে নাই। যারা বড় লোক তাদের দেখবেন যে মানে কম দামি জিনিস বেশি দামে কেনে। হ্যাঁ, স্ট্যাটাসে মিলবে না, কারণ তার লেভেলে নাই এটা। এখন আমি যদি আমি এই গ্লাসই ওই ক্লায়েন্টের কাছে বিক্রি করব, স্যার এটা আমরা যারা বড় লোক আছে, যারা অনেক বড় লোক, তাদের জন্য একদম স্পেশালি আমরা এটা তৈরি করি। এটার প্রাইস যেটা যেমন কোয়ালিটি দেখতেছেন, দেখতে সুন্দর, কোয়ালিটিও বেটার, স্যার এটার প্রাইসটাও বেশি। 3,000 টাকা, একটা গ্লাসের দাম 3,000 টাকা। এই গ্লাসটা স্যার আপনার মতো বড় লোকদের জন্যই, যারা গ্লাসটা কিনতে পারবে, আপনার মতো মানুষ এই গ্লাসটা কিনতে পারবে। এই যে দেখেন, 20 টাকার গ্লাস আমি 3,000 টাকায় বিক্রি করবো। কিভাবে? একটা ভ্যালু ওকে দিলাম, ওকে একটা পাম দিলাম আমি, যে আপনার মতো বড় লোক, আপনার মতো বড় লোক যারা, তারা এই গ্লাসটা কিনতে পারবে স্যার। সে আমাকে জিজ্ঞেস করে গ্লাসের প্রাইস কত, 3,000 টাকা। ও, 3,000 টাকা, ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দাও। কারণ কি, এই 3,000 টাকার গ্লাস এখন তার লেভেলে আছে। কারণ আমাকে যদি বলে আমার মাসে ইনকাম 10,000 টাকা, আমাকে যদি বলেন 3,000 টাকার গ্লাস কিনতে, আমি কিনবো? কিনবো না। আরেকজনের ইনকাম মাসে 10 লাখ টাকা, তাকে 20 টাকার গ্লাস দিলে সে কিনবে না, 100 টাকার গ্লাস দিলে সে কিনবে না, তাকে দিতে হবে 3,000 টাকার গ্লাস। আর বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড আছে, ওরা এইভাবেই মার্কেটিং করে। ওরা বড় লোকদের দিয়ে প্রোডাক্টটা রিভিউ দেবে, বড় লোকদের হাতে ফোন থাকবে। এই যে আমরা যারা ধরেন, অনেক মানুষ আছে, হয়তো বলা ঠিক হবে কিনা জানি না, মানে ভাত পায় না কিন্তু আইফোন আছে হাতে। এটা কেন কেনে? দেখানোর জন্য কেন? কারণ দেখছে ওর থেকে বড় লেভেলে যারা আছে, ওর থেকে একটু যারা উপরে, ওদের হাতে ফোন আছে, এখন ও নিজেকে বড় লোক ভাবার জন্য আইফোনটা ইউজ করতেছে। এই যে এটাই হচ্ছে মার্কেটিং, বড় লোকদের দিয়ে মানুষ মার্কেটিং করে। সো আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, একটা ক্লায়েন্টের সাথে আমি অনেকদিন যাবত মিশতেছি, আমি তার বিষয় সম্পর্কে জানবো, যে সে কি নতুন ক্লায়েন্ট নাকি হচ্ছে পুরাতন ক্লায়েন্ট, তার অবস্থান কি, তার কি ধরনের ক্লায়েন্টটা কি ধরনের, এটা আমি যখন বুঝতে পারবো, সেই অনুযায়ী আমি ক্লায়েন্টের কাছে প্রাইস বলবো। যখন ধরেন আমার একটা ক্লায়েন্ট পুরাতন, সে এর আগেও কাজ দিছে, অনেককে কাজ করাইছে, অনেককে দিয়ে কাজ করাইছে, কিন্তু সে আমার কাছে আজকে নতুন আসছে। এখন আমি যদি তাকে $200 কাজের, মানে আমি যে কাজটা তার জন্য করব, সেটা $200, $200 ধরেন 200 এর কাজ, 200 এর কাজ, আমি তাকে কি $80 প্রাইস বলে দিতে পারবো? কারণ সে অলরেডি $200 দিয়ে কাজ করাইছে।
সে $200 দিয়ে কাজ করেছে, হয়তো ভালো ফলাফল পায় নাই, যার কারণে আপনার কাছে আসছে। এখন আপনি যদি এই $80 প্রাইসের কথা বলেন, সে আপনাকে তখনই লিভ মেরে চলে যাবে। দরকার নাই, আমি $200 দিয়ে ভালো ফলাফল পাইলাম না, তুমি $80 আমাকে এই ফলাফল এনে দিবা। সে পুরাতন ক্লায়েন্ট, সে এই রাস্তার মনে করেন যে অনেকদিন থাকছে। একটা জায়গায় যদি একটা মতো অনেকদিন থাকে, সেখানকার আবহাওয়া, মানুষের ব্যবহার, মানুষের সাথে কথাবার্তা, মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। ওই এলাকার সম্পর্কে জানে মানুষ, ওই মানুষটা। তো সেম ভাবে ওই ক্লায়েন্টটা এই কাজগুলো নিয়ে অনেক জায়গায় অনেককে কাজ দিছে, তো সে জানে এই কাজগুলোর প্রাইস কেমন, এই সার্ভিসের প্রাইস কেমন হবে। সে যখন আপনাকে প্রাইসের কথা বলছে, সে নিশ্চয়ই এটা মাথায় রেখেই বলছে যে $200 উপরে মিনিমাম বলবেই। তো আমি তাকে কি বললাম, $80। এই যে একটা ভুল করলাম, এই ভুলটা করা যাবে না। আপনাকে ক্লায়েন্টকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কি পুরাতন নাকি নতুন ক্লায়েন্ট। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি এর আগে কোথাও কাজ দিয়েছেন, বা কারো কাছ থেকে কোথাও মানে কোনোভাবে কাজ করে নিয়েছেন কিনা। এভাবে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন। সমস্যা নেই, এর জন্য যে ক্লায়েন্ট বিরক্ত হবে এরকম না। ক্লায়েন্ট আপনাকে বলবে যে হ্যাঁ, আমি এরকম কাজ দিয়েছিলাম, আমি কিন্তু এর ফলাফল আমি পাইনি। তো তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার এখন প্রাইসটা বাড়ানো চাই। তো আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কি এর আগে কোথাও কাজ দিয়েছেন। চলবে না, আমি কোথাও কাজ দিই না, আমি নতুন, আমি চাচ্ছি আমার এই নতুন ওয়েবসাইটটা বা আমার এই প্রোডাক্টটা আমি সেল করতে চাই, আমি তোমার কাছেই প্রথম আসছি, বা আমি এই কাজটা পুরো শুরু করতেছি। তখন আপনি $200 বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ প্রথমেই যখন ক্লায়েন্ট একটা ভয় দেখাই দিবেন যে এই এই সার্ভিসের দাম হচ্ছে $200, তো ক্লায়েন্ট তো ভয় পেয়ে যাবে যে কি, এই সামান্য একটা ফেসবুক অ্যাড চালাই দিব তাই $200, না, দরকার নেই। এই যে এখন হুট করে যদি আমি আপনাকে বলি যে আমার এই ক্লায়েন্ট হান্টিং কোর্সের দাম $10,000, আপনি আমার কাছে আসছেন, আমাকে বলতেছেন ভাই আমি আপনার কোর্সটা করব। তা আপনি আমাকে বলতেছেন ভাই কোর্স ফি কত। তা আমি আপনাকে বললাম $10,000। এই ক্লায়েন্ট হান্টিং এর কোর্স $10,000 না আর কোনো জিনিস। এই যে আপনি আমার এই কোর্সটা আর করবেন না। কিন্তু আমি যদি আপনাকে বলতাম যে আপু আপাতত আমাদের এই কোর্সটা এত টাকা, $1,000, পরবর্তীতে এটার প্রাইস হয়তো আরো বৃদ্ধি পাবে, এরকম বৃদ্ধি পেতে পারে। এই যে একটা বিষয় আমি তাকে বললাম বা আপনাকে বললাম, তখন আপনি বলবেন ঠিক আছে, তাহলে এই সুযোগ এটা এখনই করে নেই, আবার প্রাইস বাড়লে আমি করতে পারবো না। এই যে একটা চিন্তাধারা আপনার মাথার মধ্যে তৈরি হলো, এই তৈরি হওয়ার কারণে আপনি আমার কোর্সটা করবেন। তো মার্কেটিংটা ভাই এভাবে করতে হয়। আপনি যখন মার্কেটিং নিয়ে কাজ করবেন তখন মানুষের মাথা নিয়ে কাজ করতে হবে, মানুষের চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে আপনাকে। আপনারা যারা ডিজিটাল মার্কেটার আছেন, তারা যখন মার্কেটিং করবেন তখন মানুষের চিন্তাধারা নিয়ে কাজ করবেন। মানুষ কি চিন্তা করে, মানুষ কি চায়, আপনি কি চাচ্ছি, আমার অভাবটা কোথায়, মানুষের অভাবটা কোথায়, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য মার্কেটিং করা সহজ। সো আমরা যখন ক্লায়েন্টকে প্রাইসের কথাটা বলবো তখন ভেবে চিন্তে বলবো। যদি পুরাতন ক্লায়েন্ট হয় তাহলে আমরা সেইভাবে প্রাইস বলবো যেন সে কোনো কিছু না মনে করে যে না প্রাইসটা কম বা বেশি হইলো, আমি তো ভাবছিলাম $200 হয়ে গেল $80, এরকম যেন না হয়। আবার একজন নতুন ক্লায়েন্ট, আমি তো ভাবলাম $50 হবে বা $100 হবে, এ তো $200 চাচ্ছে, এরকম যেন না হয়। এরকম কিন্তু হওয়া যাবে। তো আপনাকে সেই বিষয়টা মাথায় রেখে প্রাইস বলতে হবে। এখন ধরেন আপনি $200 প্রাইস বলে দিচ্ছেন, হ্যাঁ, প্রাইস যখন আপনি $200 বলে দিলেন, ক্লায়েন্ট বলছে এত কেন, ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞেস করবে এত কেন। অবশ্যই আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে এত কেন। তখন আপনি বিভিন্ন মার্কেট প্লেস, বিভিন্ন ফ্রিল্যান্সারের উদাহরণ দিবেন যে দেখেন, আমি যে সার্ভিসটা আপনাকে দিচ্ছি সেটা যদি আপনি মার্কেট প্লেসে যান, এর থেকে আপনি আরো বেশি প্রাইস আপনি থেকে করবে, চার্জ করবে। এবং সেখানে আপনি সব ধরনের সার্ভিস পাবেন না, আমি এখানে যে সার্ভিসগুলো আপনাকে দিচ্ছি সেখানে অনেক সার্ভিস মিসিং আছে। তো এখানে আমার থেকে যে সার্ভিসটা আপনি নিচ্ছেন সম্পূর্ণ প্যাকেজ, আপনার আর কোথাও চাইতে হবে না। হ্যাঁ, আমাদের ক্লাস আর আর বেশি হলে 10 মিনিট চলবে। আপাতত এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা তো আর একদিনে শেষ করব না। আমরা এই কোর্সটা একদিনে শেষ করতেছি না, আমাদেরকে মিনিমাম 7-8 দিন সময় দেওয়া লাগবে।
7-8 দিন তো লাগবেই। আমরা বেশিক্ষণ আর ক্লাস নিব না, আর ধরেন 10 মিনিট সময় দেন আমাকে, শেষ করে দিব। সো আমাদেরকে বিভিন্ন ফ্রিল্যান্সারের, আপনার ক্যাটাগরির ফ্রিল্যান্সারদের উদাহরণ হিসেবে টানতে হবে, বিভিন্ন মার্কেট প্লেসকে উদাহরণ হিসেবে টানতে হবে আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য। আপনি বলবেন যে দেখেন ওখানে যদি আপনি যান আপনার জন্য এত চার্জ করবে, সেখানে আপনি এই সার্ভিসগুলো পাবেন না, কিন্তু আমার থেকে যদি নেন এই সার্ভিসটা, এই যে যে মিসিং সার্ভিসগুলো আছে সমস্ত কিছু আপনি আমার এখান থেকে পাবেন, আপনাকে অন্য কোথাও যাইতে হবে না। কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে যদি নেন আপনাকে ভিন্ন ভিন্ন ভাবে অর্ডার করতে হবে বিভিন্ন সার্ভিসের জন্য, কিন্তু আমার এখানে আপনি একবারে সব সার্ভিস হচ্ছেন এই টাকার মধ্যে। হয়তো এখন কম বেশি করে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নিয়ে নেবেন। ওকে ওকে, আর কি বাড়াবো নাকি নেক্সট ক্লাসে কথা বলবো? হ্যাঁ, আজকে আচ্ছা, এই পর্যন্ত রাখেন, আগামী আজকে ক্লাসে এই পর্যন্তই বিস্তারিত থাক। হবে। আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত ভাবে এখন কিভাবে আমরা এখন, মানে এখন তো শুরু মনে করেন যে কি করলাম, ওই যে বীজটা ঠিকঠাক করলাম, এখন রোপণ করার জন্য আমাদের নেক্সট ক্লাস কিভাবে আমরা রোপণ করব, কিভাবে সার দিব, কিভাবে বড় করব। হ্যাঁ, মাথার উপর দিয়ে তো যাবে ভাই। মাথার উপর দিয়ে না যায় ভাই, আস্তে আস্তে এটা ঠিক হবে।